ভারতের সঙ্গে সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বললেন মির্জা ফখরুল। চুক্তি সমঝোতার পার্থক্য বোঝে না বিএনপি, উস্কানির অভিযোগ মন্ত্রীদের। শিক্ষক ধর্মঘটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, প্রত্যয় পেনশনে বাধ্য করার প্রতিবাদ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অঙ্গীকার। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ছাড়ের নজির নেই ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব। নতুন অর্থবছরে অর্থনীতি বড় চাপে থাকবে, বিনিয়োগ না বাড়লে জিডিপির লক্ষ্য পূরণের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। হলি আর্টিসান ট্র্যাজেডির 8 বছর, নিহতদের প্রতি শ্রদ্ধা, জঙ্গিবাদের উত্থান আর নয়, অনলাইন তৎপরতা রোধে সচেতন থাকার আহ্বান র‍্যাব পুলিশের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ভারতের সাথে করা নতুন সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে। তিনি অভিযোগ করেন, দেশ নিয়ে বিএনপি নয়, ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। জঙ্গিবাদের নামে বিরোধী নেতাকর্মীদের দমনের অভিযোগও করেন বিএনপির মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নবগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। হলি আর্টিজান হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, তবে জঙ্গিবাদের নাম করে বিরোধীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। সমমনা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে রাজপথের আন্দোলন জোরদারের কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব কূটনৈতিক ভাষা বোঝেন না, চুক্তি আর সমঝোতার পার্থক্য তারা বোঝেন না। দাবি করেন, ভারতের সাথে বন্ধুত্ব আছে বলেই একে একে সব সমস্যার সমাধান হচ্ছে। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করেন, সন্দেহের চোখে দেখেন মন্তব্য করে তারা কিভাবে আন্দোলন করবেন এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। রকুনুজ্জামানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সভায় মহানগরের নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির এবারের আন্দোলনও ব্যর্থ হবে। মনে অশান্তির ঘুম নাই কারো, মধ্যরাতে লন্ডন থেকে ফরমান আছে, অমুক আউট, অমুক ইন আর আউট, ইন আর আউট, আউট আর ইন। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না, করে অবিশ্বাস, সন্দেহ, কেউ কাউকে পছন্দ করে না, অমনি বলে সরকারের এজেন্ট। বিএনপি মহাসচিবের ভারত বিরোধী নানা বক্তব্যের জবাবও দেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল
সমঝোতা স্মারক আর চুক্তি এ দুটা কি এক? পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না? জেনে নেন, সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। তোমরা ভারতের দাসত্ব পেয়েছিল, এরা ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতা এসেছে। বিএনপি আমলে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা করছে সবাইকেই বিচারের আওতায় আনার কথাও জানান ওবায়দুল কাদের। লুটপাট করে লন্ডনে বসে আরামায়েশ উচ্চ তারেক রহমান খেলা আবার আওয়ামী লীগ প্রস্তুত, আমরা প্রস্তুত, আবার খেলা হবে। কত দুর্নীতি করেছে শেখ হাসিনা বলেছে, আগে যারা দুর্নীতি করেছে এখন যারা দুর্নীতি করছে কারো রেহাই না। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে পরিকল্পিত উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বিএনপি। প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের ট্রেন বাংলাদেশে ঢুকলে বাংলাদেশি আইনেই চলবে। একইভাবে বাংলাদেশের ট্রেন ভারতের ওপর দিয়ে নেপাল এবং ভুটানে যাওয়ার সময় সে দেশের আইনেই চলবে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে বিএনপি জামায়াতের প্রচারণার জবাব দিতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ভারতের সাথে কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। এসব নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং জামাত অপপ্রচার চালাচ্ছে। বিএনপি মহাসচিবের বিরুদ্ধেও অপপ্রচার চালানোর অভিযোগ আনেন তথ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপপ্রচারকারীরা বলছে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, কিন্তু এই সমঝোতা স্মারকেই বলা হয়েছে নেপাল এবং ভুটানের সাথে রেল যোগাযোগ তৈরি হবে ভারতের মধ্য দিয়ে। নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন, সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে, অতিরিক্ত প্রডিউস করতে পারবো, আমরা রফতানিও করতে পারবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে? এখানে তো পুরোটাই আমরা লাভবান হব। কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে, সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামি চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। ভারতীয় গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। শিক্ষকদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীরাও এই আন্দোলনে অংশ নেয়। প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আলাদা করে কোনো কর্মসূচি করছেন না আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। এ সময় শিক্ষক নেতারা বলেন, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন চলছে। যতক্ষণ পর্যন্ত সরকার আশ্বস্ত না করবে ততক্ষণ কর্মসূচি চলবে বলেও জানান তারা। শিক্ষক নেতারা আরও বলেন, পেনশনের স্কিম
প্রত্যয় শিক্ষকদের বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করা শুধু অধিকার হরণ নয়, মানহানিকর। এমন একপেশে সিদ্ধান্ত মেধাশূন্যতার আত্মঘাতী কারণ হবে ভবিষ্যতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষকরাও একই কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই দায়ভার নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ধরনের কোনো প্রোগ্রাম নিজেদের যদি বলেন নিজেদের কোনো সুবিধা অর্জনের জন্য আমরা কোনো আন্দোলন করছি না, তাহলে যারা এই প্রত্যয় স্কিম প্রবর্তন করেছে, যারা এটা চাপিয়ে দিচ্ছে, যারা জানে ৩৫ বিশ্ববিদ্যালয় অচল অবস্থা হবে, সেই দায় তাদেরকে নিতে হবে। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদেরকে প্রশ্ন করুন। ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ থাকায় শাটডাউন অবস্থা চট্টগ্রাম, রাজশাহী সহ রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও। প্রত্যয় পেনশনে বাধ্যতামূলক অন্তর্ভুক্তির প্রতিবাদে চলা এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে অটল শিক্ষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ডাকে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার ও কর্মচারী সমিতিও। এতে অচল অবস্থা চলছে বিশ্ববিদ্যালয়ে। প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি আলাদা কর্মবিরতি পালন করে। প্রতিদিন বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও। ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়। শিক্ষকরা বলছেন সার্বজনীন পেনশন, প্রত্যয় স্কিম বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এবং গ্রেড 11-12 কল্যাণ পরিষদ কর্মবিরতি পালন করে। একাডেমিক ভবনের নিচতলায় পরীক্ষা, ক্লাস, একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রেখে অবস্থান নেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। সমাবেশ শেষে একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে আসে। টাঙ্গাইলে আলাদাভাবে কর্মবিরতি পালন করেছেন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পেনশন নীতিমালার নামে প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদেরকে যুক্ত করার যে একটি প্রচেষ্টা, যে একটি প্রজ্ঞাপন হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসনিক কর্মকাণ্ড, পাঠদান সবকিছু থেকে বিরত থেকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অভিন্ন নীতিমালা বাস্তবায়নের জন্য কাজ চলছে। আমরা এই অভিন্ন নীতিমালা চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো সুশৃঙ্খল এবং ভালো পরিবেশে শিক্ষা গবেষণা কার্যক্রম পরিচালিত হোক। আমরা আশা করি আমরা অতি দ্রুতই সেই ক্লাসে ফিরে যাব। সর্বজনীন পেনশন স্কিম থেকে আমাদের বিশ্ববিদ্যালয় সমূহের নাম প্রত্যাহার করেন, এই উদাত্ত দাবি জানাচ্ছি। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বন্ধ রাখা হয় সকল ক্লাস ও পরীক্ষা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কারো দুর্নীতি প্রমাণিত হওয়ার পর সরকার তাকে ছেড়ে দিয়েছে এমন নজির নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, যারা দুর্নীতি করছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি নিম্ন পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি একের পর এক প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানান দেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তদন্তে প্রমাণিত হয়েছে এবং সে বহাল তবিয়ে চাকরি করবে, এই ঘটনাটা একেবারে প্রশাসনে খুব বিরল একটা ঘটনা হতে পারে। আপনার কাছে যে কটা তথ্য আছে তার থেকে কিন্তু বেশি ডিপার্টমেন্টাল প্রসিডিংস প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। আমি আপনাকে এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি। আমি এখানে আসার পর
আমার কাছে আমি সেগুলো তো আপনাদের গণমাধ্যমে আমরা দেই না, কারণ আমরা একটা লোক ফাইনাল হয়ে যাওয়ার পরও আমি যখন প্রথম অভিযোগ আসে আমার এখানে যে কটা আসছে অন্তত প্রত্যেকটাই মানে আমরা তদন্ত করেছি এবং যাদের বিরুদ্ধে আমরা সত্যতার এলিমেন্ট খুঁজে পেয়েছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় বাজেট বাস্তবায়ন নিয়ে সরকার প্রধানের নির্দেশের কথাও জানান মন্ত্রী পরিষদ সচিব। নিপুণতার সাথে স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। সভায় পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য 1000 কোটি টাকা প্রাথমিক মূলধন রেখে কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। একই সাথে ইলেকট্রনিক ডিভাইস তৈরি ও রপ্তানি বাড়ানো সহ বেশ কয়েকটি খাতে সহায়তা বাড়াতে তাগিদ দিয়ে রপ্তানি নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ সময় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর অনেকাংশে কমিয়ে আনার দাবিও করেন মন্ত্রী পরিষদ সচিব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দাউদি বোহরা সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বোহরা সম্প্রদায়ের সভাপতি কায়েদ জোহর উজ্জয়নওয়ালা তার 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দাউদি বোহরা সম্প্রদায় বাংলাদেশের অন্যান্য সম্প্রদায়ের মতো শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রতিনিধি দল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। দাউদি বোহরা সম্প্রদায়ের নেতারা হাতে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি এবং বঙ্গবন্ধু ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে তাদের সম্প্রদায়ের নেতা শেখ তাহের ভাইয়ের একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন। শুরু হলো নতুন অর্থ বছর। এ বছরটিতে অর্থনীতি বড় চাপে থাকবে এবং সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে অর্থনীতি আরও সংকটে পড়বে বলে অভিমত অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। বিনিয়োগ না বাড়ালে কোনোভাবেই জিডিপির লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনাও দেখছেন না তারা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট সহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেই পাশ হলো নতুন বাজেট। অর্থমন্ত্রীর আগামী 1 বছরের বাজেট পরিকল্পনার সাথে বাস্তবতা নেই সন্দেহ অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। সংশয় রয়েছে 6.75 জিডিপি অর্জন কিংবা মূল্যস্ফীতি 6.5% নামানোর আশঙ্কা নিয়েও। আমি যে জিডিপি প্রবৃদ্ধি, উচ্চ প্রবৃদ্ধি অর্জন করব 6.7, এটা করতে হলে তো বিনিয়োগ লাগবে। এই বিনিয়োগ থেকে আসবে। সাধারণত বাংলাদেশে আমরা দেখি গত 4-5 বছরের মধ্যে বাংলাদেশে সরকারি বিনিয়োগের পাশাপাশি প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা, যেটা জিডিপি শতাংশ হারে 23 ভাগের আশেপাশে ঘোরাফেরা করছে। 2024-25 অর্থ বছর চাপের ভিতরে থাকবে। মূল্যস্ফীতি খুব দ্রুত নেমে আসার আমি কোনো সংকেত দেখছি না। আমাদের ব্যয়ের ক্ষেত্রে যে চাপ আছে, সরকারের যে আর্থিক সক্ষমতার যেই একটা সীমাবদ্ধতা আছে, এটা থাকবে এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও যেই চাপটা রয়েছে এটা অব্যাহতভাবে থাকবে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের কারণে ব্যাংকের অবস্থা এখন যথেষ্ট খারাপ। এ অবস্থায় বাজেট বাস্তবায়নে ব্যাংক নির্ভরতা অর্থনীতিকে আরো সংকটে ফেলবে। বড় একটা কনসার্ন আছে হলো যে যদি ঘাটতি অনেক বেড়ে যায় তাহলে সেটার অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে আরও বেশি যদি ঋণ নেওয়া হয় সেটা একটা চাপের হবে। এটা আমাদের বিনিয়োগ পরিস্থিতির জন্য ভালো না ব্যক্তি খাতে, অন্যদিকে আমাদের এটার মূল্যস্ফীতির উপরেও এটা চাপ প্রয়োগ করবে এবং ব্যাংকিং খাতে এখন তারল্য খুব বেশি নাই। যেহেতু সঞ্চয়পত্র বিক্রি এখন প্রায় হচ্ছেই না, বরং মানুষকে টাকা ফেরত দিতে হচ্ছে, ফলে আমরা যে ব্যাংক খাতে ঋণ করছি সেখান থেকে কিন্তু আবার সেই টাকাটাও ফেরত দিতে হচ্ছে এবং আমাদের ঋণের বোঝা দিন দিন বাড়ছে। মনে রাখতে হবে যে সরকার কি খুব বেশি মাত্রায় ব্যাংক বরোয়িংয়ের উপরে, স্পেশালি সেন্ট্রাল ব্যাংক বরোয়িংয়ের উপরে নির্ভর করবে কিনা তার ডেফিসিট ফাইন্যান্স করতে আর কি। যদিও ওভারঅল ডেফিসিট ফাইন্যান্সিংয়ের যে লক্ষ্যমাত্রা সেটা সামান্য কমেছে এই বাজেটে, কিন্তু অনেক ইকোনমিস্টরা মনে করে, আমিও মনে করি যে ইনফ্লেশনকে তাড়াতাড়ি নামিয়ে আনার জন্যে হয়তো ডেফিসিট ফাইন্যান্সিংয়ের টার্গেটটাকে আরও কম করা উচিত ছিল। বিদেশের টাকা পাচার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপে তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। কন্ট্রোল করার জন্য। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থান হবে না দাবি করেছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। এদিকে অনলাইনে জঙ্গিতে তৎপরতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তারা একথা বলেন। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে।
পুরনো ক্ষত সারিয়ে এখনো দাঁড়িয়ে গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টের সেই ভবনটি। ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় ৮ বছর আগে এখানে নৃশংসভাবে হত্যা করা হয় 18 বিদেশি সহ 22 জনকে। জঙ্গি হামলায় সেদিন নিহত হন 2 পুলিশ সদস্য। নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান র্যাব সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে দেশে জঙ্গিবাদের অবস্থান নিয়ে জানান র্যাব প্রধান। জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা খুব সুস্পষ্ট, আমাদের কাছে কোনো নাই, তথ্য নাই, এবং পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। এবং শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না। এরপর দীপ্ত শপথ ভাস্কর্যে ফুলের শ্রদ্ধা জানান পুলিশ সদস্যরা। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি, যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। এসবি প্রধান জানান, জঙ্গি ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে সরকার। এ সময় বাহিনীর দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আপহোল্ড করি, এন্ডোর্স করি, কিন্তু পাশাপাশি কখনো কখনো অতিরঞ্জিত কিংবা খণ্ডিত থাকে। যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন, কিন্তু তিনি আসলে পালিয়ে যাননি। তো সেই কারণে আমরা অনুরোধ করেছি। প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু কোনো নির্দেশনাও দেই নাই, অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই, আমরা অনুরোধ করেছি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হতেই ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে, বাড়ছে সব নদ নদীর পানি। সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও বাড়ছে নদ নদী ও হাওরের পানি। সুরমার পানি 24 ঘন্টায় 70 সেন্টিমিটার বেড়েছে, বইছে বিপদসীমার ওপর দিয়ে। এছাড়া জাদুকাটা, বৌলাই, চেলা ও খাসিয়ামারা সহ প্রায় সব নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 24 ঘন্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 170 মিলিমিটার। এদিকে সিলেটেও বৃষ্টি হচ্ছে, বেড়েছে সুরমা ও কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি। কানাইঘাটে সুরমা ও ফেনসুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে। উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। খাগড়াছড়িতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিকেলে জেলা সদরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ ও কুমিল্লা টিলা সহ পৌর শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ও জনপ্রতিনিধিরা। পরে এই এলাকাগুলোর বাসিন্দাদের 15টি আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়। এদিকে শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ির সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। দাসত্বের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায় না বিএনপি, বরং সরকারি দস্তখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে গাজীপুরের রথখোলা এলাকায় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। বিশেষ বক্তা ছিলেন বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, ডাক্তার মাজহারুল আলম, মুজিবুর রহমান সহ আরো অনেকেই। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি।
রংপুরের সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মিথ্যা মামলা ও তথাকথিত বিচারে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয়েছে। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা বন্ধ করেছে সরকার। নগরীর বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে। রাজশাহী ভুবনমোহন পার্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুরেও সমাবেশ করেছে বিএনপি। এতে দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি না হলে রাজপথে হবে তার মুক্তির ঠিকানা। বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। ময়মনসিংহের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারতের সাথে অসম চুক্তি করে দেশের স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশকে অন্য দেশের দাসত্বে পরিণত করার চেষ্টা করছে সরকার। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ আরও অনেকে। প্রশাসক নিয়োগের বিধান রেখে ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সংসদে পাশ হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাশের জন্য সংসদে তোলেন। জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। পাশ হওয়া বিলে বলা হয়েছে, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার পর বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলী সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবেন। নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবেন। প্রশাসক নিয়োগ হবে কেবল এক মেয়াদে দিনের জন্য। কোনো দৈব দুর্ভাগ্য, অতিমারি, মহামারী ইত্যাদি বিশেষ ক্ষেত্রে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে সরকার ওই মেয়াদ যৌক্তিক সময় পর্যন্ত বাড়াতে পারবে। কোনো চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত কোনো সদস্য বা প্রশাসক নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হলে 50,000 টাকা জরিমানা হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছেন। কাল রিটটির ওপর শুনানি হতে পারে। সম্পদের হিসাব দাখিল করলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন। ভারতীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানান। দুদেশের বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর নেতৃত্বে 4 সদস্যের ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দল 30 জুন ঢাকায় এসেছে। 4 দিনের সফর শেষে প্রতিনিধি দলটি আগামী 5 জুলাই ভারতে ফিরে যাবে। ছাগলকান্দে আলোচিত সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়। অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে সাদিক এগ্রোর ব্যবসা সম্পর্কিত নথিপত্র সংগ্রহ করা হয়। কোন প্রক্রিয়ায় সরকারের এই প্রতিষ্ঠান থেকে 15টি ব্রাহ্মা জাতের গরু সাদিক এগ্রোকে দেয়া হয়েছে সেটি সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেয় দুদকের টিম। ব্রাহ্মা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও জাল কাগজপত্র তৈরি করে 2021 সালে আমেরিকা থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু দেশে আনেন সাদিক এগ্রোর ইমরান। সেই সময় তা জব্দ করে পাঠানো হয় গো প্রজনন কেন্দ্রে। 3 বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারসাজির মাধ্যমে সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক এগ্রো। গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে দুদক। তাপদাহ ও হিট স্ট্রোকের ফলে ডেইরি ও পোল্ট্রি শিল্পের 3,000 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি গবেষণা ফাউন্ডেশন। সবুজ নির্মাণ বাংলাদেশের কৃষি অর্থনীতিকে কিভাবে বদলে দিচ্ছে সিমেন্ট শিট, এ বিষয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত আলোচনায় এ তথ্য জানান কৃষি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ডক্টর নাথুরাম সরকার। অনুষ্ঠানে সিমেন্ট শিট প্রস্তুতকারী সমিতির সভাপতি ডক্টর মোসাদ্দেক হোসেন জানান, পরিবেশ বান্ধব সিমেন্ট শিট ব্যবহার বাড়ায় পোল্ট্রি ও
ও ডেইরি খামারে উৎপাদন বেড়েছে। প্রচলিত ঢেউটিনের তুলনায় সিমেন্ট শিটে কম তাপমাত্রার ফার্মগুলোতে ডিমের বার্ষিক উৎপাদন 200 কোটি পিস বেড়েছে। মাংসের উৎপাদন 7% এবং দুধ উৎপাদন 4% বেড়েছে বলে দাবি করেন আলোচকরা। পর্যায়ক্রমে এই শিট ব্যবহার বাড়ানো গেলে বছরে 12,000 কোটি টাকা ডেইরি এবং পোল্ট্রি সহ অন্য পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব বলে জানান আলোচকরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1921 সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাথে অপরিসীম ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য নানা কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মসূচি অনুযায়ী সকাল 9:30টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন। সেখানে থেকে উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ছাত্র শিক্ষক কেন্দ্রে যান। এরপর জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে 103তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য। এ সময় 103 পাউন্ডের একটি কেক কাটা হয়। পরে TSC মিলনায়তনে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনায় বক্তব্য তুলে ধরেন বক্তারা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডাতে নতুন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি মেলার আয়োজন করা হয়েছে। ইউডার অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। এ সময় বক্তারা জানান, এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আগের ফলাফলের শতাংশের উপর 50, 25 ও 20% ছাড়ের সুবিধা থাকবে। 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে এ মেলা। লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড ও থাইল্যান্ডের সুনামধন্য ব্যাংকক হাসপাতালের সাথে যৌথভাবে বাংলাদেশি রোগীদের সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ব্যাংকক হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আলোচনা করেন ব্যাংকক হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট CEO ডাক্তার ধুম ধামরাং সাং এবং ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শক্তি রঞ্জন পাল। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নীলাঞ্জন সেন এবং এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্ণধার শহীদুল্লাহ রেজওয়ান সহ আরও অনেকে। নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেছে বিকাশ। স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনারকলি পুতুল সহ আরও অনেকে। শুদ্ধাচার পুরস্কার পেলেন BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনে কোচ কাঞ্চন একাডেমির 7ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। দেশের 10 লক্ষ দক্ষ উদ্যোক্তা গড়ে তোলা কোটি মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি চত্বরে মার্কেটিং বিভাগের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। বিভাগীয় নবীন প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলা বসে এই আয়োজন ঘিরে। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্থ বিল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। বিকালে বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এ বাজেটের নৈতিক বৈধতা নেই। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আনোয়ার আসাদ টুটুল সহ আরও অনেকে। আমরা বলেছিলাম বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ভারতের সঙ্গে সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বললেন মির্জা ফখরুল। চুক্তি সমঝোতার পার্থক্য বোঝে না বিএনপি, উস্কানির অভিযোগ মন্ত্রীদের। শিক্ষক ধর্মঘটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, প্রত্যয় পেনশনে বাধ্য করার প্রতিবাদ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অঙ্গীকার। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ছাড়ের নজির নেই, ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব। নতুন অর্থ বছরে অর্থনীতি বড় চাপে থাকবে, বিনিয়োগ না বাড়ালে জিডিপি লক্ষ্য পূরণের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। হলি আর্টিসান ট্র্যাজেডির ৮ বছর, নিহতদের প্রতি শ্রদ্ধা, জঙ্গিবাদের উত্থান আর নয়, অনলাইন তৎপরতা রোধে সচেতন থাকার আহ্বান র্যাব পুলিশের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।